বন্ধুরা, আজ আমরা যে গল্পটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা ভীষণ ইন্টারেস্টিং। কারণ এই গল্পের আমাদের মেল লিড একজন ভয়ঙ্কর মাফিয়া গ্যাংস্টার। সে এতটাই ডেঞ্জারাস, নিষ্ঠুর আর নির্মম যে সবাই তাকে ভয় পায়। অন্যদিকে আমাদের ফিমেল লিড নিজের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে সেই মাফিয়া গ্যাংস্টারের সঙ্গেই শত্রুতা করে বসে। আর আপনারা তো জানেনই, কেউ যদি মাফিয়ার সঙ্গে পাঙ্গা নেয় তাহলে তার পরিণতি কী হতে পারে। কিন্তু মেয়েটা জানেই না যে সেই মাফিয়া গ্যাংস্টার অনেক আগেই তার প্রতি ভীষণভাবে অবসেসড হয়ে পড়েছে। তাহলে সামনে কি হবে? আমাদের ফিমেল লিড কি সেই মাফিয়ার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে, নাকি শেষ পর্যন্ত সেও তার ভালোবাসার স্রোতে ভেসে যাবে? সেটা জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতেই হবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতেই আমরা আমাদের মেল লিড মিস্টার হোকে দেখি। তার সঙ্গে ছিল তার ডান হাত তিয়ান। তিয়ান এসে জানায় এই লোকটা আমাদের প্রজেক্টের গোপন তথ্য ফাঁস করেছে। ওই বিশ্বাসঘাতক লোকটা তখন মিস্টার হোর সামনে হাঁটু গেড়ে নিজের প্রাণ ভিক্ষা চাইছিল। তখন মিস্টার হো একটি কয়েন বের করে বলে, যদি হেড পড়ে তাহলে তোকে মাছের খাবার বানিয়ে দেব। সে কয়েনটা ছুঁড়ে দেয় আর সত্যিই হেড পড়ে। সঙ্গে সঙ্গে লোকটা মিস্টার হো পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন। কিন্তু মিস্টার হোর আদেশে তিয়ান তাকে টেনে নিয়ে যায় মাছের খাবার বানানোর জন্য। এখান থেকেই বোঝা যায় মিস্টার হো কতটা নির্মম আর হৃদয়হীন একজন মাফিয়া। এরপর মিস্টার হো বাইরে এসে বারান্দা থেকে নিচের পার্টির দিকে তাকিয়েছিল। সেখানেই আমাদের ফিমেল লিড ওয়েন ওয়েন উপস্থিত ছিল। সেও ওপরের দিকে মিস্টার হোকে সিগারেট খেতে দেখে। ঠিক তখন তিয়ান রাগে ফেটে পড়ে বলে, বস, আপনি বললেই যে লোকটা ওয়েন ওয়েনকে ধাক্কা দিয়েছে আমি এখনই গিয়ে তাকে শেষ করে দিই। কিন্তু মিস্টার হো যেন অতীতের কথা ভাবতে শুরু করে আর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। দেখা যায় একসময় মিস্টার হো ফুলের তোড়া নিয়ে ওয়েন ওয়েনের কাছে নিজের ভালোবাসার কথা বলতে গিয়েছিলেন। কিন্তু ওয়েন ওয়েন মন শক্ত করে বলেছিল, তুমি কি আমাকে প্রেমের প্রস্তাব দিতে এসেছো? আমি জিয়াং পরিবারের বড় মেয়ে আর তুমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। আগে নিজের পরিচয়টা দেখো, তারপর আমার সঙ্গে কথা বলতে এসো। ওয়েন ওয়েন কথা শুনে মিস্টার হো খুব অপমানিত আর রেগে যায়। সে ফুলের তোড়াটা মাটিতে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। আর মিস্টার হো চলে যেতেই ওয়েন ওয়েন কান্নায় ভেঙে পড়ে। অর্থাৎ সে ইচ্ছা করেই এমন কঠিন কথা বলেছিল। এদিকে ফেং নামের এক ব্যক্তি ওয়েন ওয়েনের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওয়েন ওয়েন সঙ্গে সঙ্গে সরে যায়। তখন ফেং হাসতে হাসতে বলে, তুমি তো ভীষণ সুন্দর। তোমার পরিবার আমার কাছ থেকে 600 মিলিয়ন ধার নিয়েছিল। এমনকি তোমাকে সুইমিং পুলে নামতেও বলেছিলাম, সেটাও করনি। ওয়েন ওয়েন শান্তভাবে বলে, আমি খুব তাড়াতাড়ি আপনার সব টাকা ফিরিয়ে দেব, কিন্তু আমাকে এভাবে অপমান করছো কেন? ফেং হেসে বলে, তুমি কি এখনো নিজেকে জিয়াং পরিবারের মেয়ে ভাবো? এখন তো তোমরা পুরোপুরি নিঃস্ব, তোমাদের আর কিছুই অবশিষ্ট নেই। ওদিকে পার্টিতে উপস্থিত লোকজন নিজেদের মধ্যে বলতে শুরু করে, এই মেয়েটাই তো আগে জিয়াং গ্রুপের বড় মেয়ে ছিল, কিন্তু তাদের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। এরপর তার বাবা মা আত্মহত্যা করেছেন। আরেকজন বলে, আমরা তো ভেবেছিলাম আজ ও নিজের শরীর বিক্রি করতে এসেছে। শুনেছি ফেং ওদের পুরো কোম্পানিটাই দখল করে নিয়েছে। এখন এত বিলিয়ন টাকা সে কিভাবে শোধ করবে? এমন সময় জং এসে বলে, ফেং, এই মেয়েটার জন্য তোমার জন্মদিন নষ্ট করো না, ওকে সোজা সুইমিং পুলে ফেলে দাও। ফেংয়ের লোকেরা ওয়েন ওয়েনের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই মিস্টার হো তার লোকজন নিয়ে সেখানে উপস্থিত হন। তাকে দেখেই সবাই ভয়ে চুপ হয়ে যায়। মিস্টার হোর লোকেরা তার ব্লেজার খুলে একপাশে রাখে আর তিনি নিজের স্বভাবসুলভ স্টাইলে একটি চেয়ারে বসে পড়েন। তিয়ান তার সিগারেটে আগুন ধরিয়ে দেয়। চারপাশের লোকজন বলতে থাকে, প্রিন্স হঠাৎ এখানে কেন এসেছেন? ভুল করেও আমরা তাকে রাগাতে পারি না, না হলে যে কোনো সময় আমাদের জীবন শেষ হয়ে যেতে পারে। ফেং ভয়ে বলে, প্রিন্স, একটা ছোটোখাটো বিষয়ের জন্য আপনাকে এখানে আসতে হতো না। কিন্তু মিস্টার হো নিজের আঙুলের দামি আংটিটি খুলে সুইমিং পুলে ছুঁড়ে ফেলেন এবং বলেন, তোমাদের হাতে 10 সেকেন্ড সময় আছে, এখান থেকে বেরিয়ে যাও। সবাই অবাক হয়ে যায়। কেউ একজন বলে, শুনেছি মিস্টার হোর ওই আংটির দাম 5 মিলিয়ন থেকে শুরু হয়। ভয়ে সবাই সেখান থেকে চলে যায়। এমনকি জংও
জন্মদিনের পার্টি ছেড়ে যায়। ফেং ভয়ে জিজ্ঞেস করে, প্রিন্স, আমি কি ভুল করেছি? আমি তো শুধু ওই মেয়েটাকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম। এই বলে সে ওয়েন ওয়েনকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। ওয়েন ওয়েন পানিতে পড়ে ডুবে যেতে থাকে। এদিকে মিস্টার হো ঠান্ডা গলায় বলেন, তুমি গোপনে আমাদের 50% কাঁচা মাল সরবরাহ করেছো নিজের দখলে। তোমার বাবা কি এ ব্যাপারে জানেন? এ কথা শুনে ফেং ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবে, এত তাড়াতাড়ি উনি সব জেনে গেলেন। বাবা যদি জানতে পারেন তাহলে আমাকে ছেড়ে কথা বলবেন না। সে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে থাকে, কিন্তু মিস্টার হোর নির্দেশে তার রক্ষীরা ফেংকে ধরে হাঁটু গেড়ে বসিয়ে দেয়। মিস্টার হো বলেন, আজ যেহেতু তোমার জন্মদিন, তাই তোমাকে একটা উপহার দিতে চাই। হয় 3 গুণ ক্ষতিপূরণ দাও, না হলে তোমার 2 হাত ভেঙে দেব। ফেং হতবাক হয়ে যায়। এত টাকা দিলে সে পুরোপুরি নিঃস্ব হয়ে যাবে। মিস্টার হো আবার বলে, যদি টাকা দিতে না পারো তাহলে হাত ভাঙতেই হবে। অসহায় হয়ে ফেং বলে, আমি এত টাকা কোনোদিনও জোগাড় করতে পারবো না। ফেং কাঁদতে কাঁদতে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু মিস্টার হোর লোকেরা ফেংকে ওখান থেকে নিয়ে চলে যায়। এদিকে ওয়েন ওয়েন পানিতে পড়ে ডুবে যেতে থাকলে মিস্টার হো তার লোকেদের তাকে উদ্ধার করতে বলেন। ওয়েন ওয়েনকে নিরাপদে বাইরে আনা হয়। পরে মিস্টার হো ওয়েন ওয়েনের সঙ্গে কথা বলেন। ওয়েন ওয়েন জানায় সে হো গ্রুপের জুয়েলারি ব্যবসাকে আরও শক্তিশালী করতে সাহায্য করতে পারে। তার আত্মবিশ্বাস এবং দক্ষতা দেখে মিস্টার হো তাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, পরের দিন সকাল 9টায় অফিসে এসে কাজ শুরু করতে। এরপর ওয়েন ওয়েন ভেজা অবস্থায় মিস্টার হো এর সামনে দাঁড়িয়েছিল। মিস্টার হো তাকে শান্তভাবে জিজ্ঞেস করলেন, এখনও কি তুমি আগের মতোই জেদি? ওয়েন ওয়েন আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, আমি জানি হো গ্রুপ তাদের জুয়েলারি কোম্পানিকে আরও বড় পর্যায়ে নিয়ে যেতে চায়। আমি সেই কাজে আপনাকে সাহায্য করতে পারি। মিস্টার হো বললেন, আমাদের কোম্পানিতে অনেক দক্ষ মানুষ কাজ করে, তাহলে তোমাকেই কেন বেছে নেব? ওয়েন ওয়েন বলল, দক্ষ লোকের অভাব নেই, কিন্তু এমন একজন দরকার যে কঠিন পরিস্থিতিতে লড়াই করতে পারে। আমি সেই দায়িত্ব নিতে প্রস্তুত। তার কথা শুনে মিস্টার হু একটি কয়েন ছুঁড়ে ভাগ্যের পরীক্ষা করার প্রস্তাব দিলেন। তিনি বললেন, যদি হেড ওঠে তাহলে তোমাকে 600 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে, আর যদি টেল ওঠে তাহলে আমি তোমাকে একটি সুযোগ দেব। তবে এরপর আমার দেওয়া সব দায়িত্ব তোমাকে পালন করতে হবে। ওয়েন ওয়েন আত্মবিশ্বাসের সঙ্গে সেই শর্ত মেনে নিল। কয়েন ছোড়ার পর ফলাফল তার পক্ষেই যায়। মিস্টার হো তার সাহস ও আত্মবিশ্বাসে মুক্ত হয়ে তাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। ওয়েন ওয়েন হঠাৎ করেই মিস্টার হোকে জড়িয়ে ধরে চুমু খেয়ে ফেলে। মিস্টার হো প্রথমে তাকে একটু দূরে সরিয়ে দিল, পরের মুহূর্তে তাকে নিজের দিকে টেনে নিয়ে গভীরভাবে চুমু খেতে শুরু করে। কিছুক্ষণ পর সে ওয়েন ওয়েনকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। এরপর দুজনের মধ্যে আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। পরের দিন সকালে ওয়েন ওয়েন আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখে, আর আগের রাতের স্মৃতিচিহ্ন তার শরীরে স্পষ্ট হয়ে যায়। সকালে বেরিয়ে যাওয়ার সময় মিস্টার হো তাকে জিজ্ঞেস করেন, বলো তুমি কি চাও? ওয়েন ওয়েন উত্তর দেয়, আমি হো গ্রুপের জুয়েলারি ডিজাইনার বিভাগের ডিরেক্টর হতে চাই। মিস্টার হো এক মুহূর্ত ভেবে বললেন, ঠিক আছে, কাল সকাল 9টায় অফিসে চলে এসো। এরপর ওয়েন ওয়েনের কাছে ঝোং এর ফোন আসে। ঝোং হেসে জিজ্ঞেস করে, আজ আমার অভিনয় কেমন ছিল? ওয়েন ওয়েন তাকে ধন্যবাদ জানায়। তখনই জানা যায় ঝোং আসলে তার শত্রু নয়, বরং বহু বছরের ঘনিষ্ঠ বন্ধু। ওয়েন ওয়েনের পরিকল্পনা সফল করার জন্যই সে ইচ্ছাকৃতভাবে সবার সামনে খারাপ মানুষের অভিনয় করেছিল। ঝোং বলে, আমরা তো অনেক দিনের বন্ধু, তাই তোমাকে সাহায্য করাটাই আমার দায়িত্ব ছিল। কিন্তু তুমি কিভাবে নিশ্চিত ছিলে যে মিস্টার হো তোমাকে সাহায্য করবেন? ওয়েন ওয়েন উত্তর দেয়, আমি নিশ্চিত ছিলাম না, শুধু নিজের ভাগ্যটা একবার পরীক্ষা করে দেখছিলাম। ঝোং উদ্বিগ্ন হয়ে বলে, তোমার কি ভয় করছে না? যদি মিস্টার হো তোমাকে ঘৃণা করেন, তাহলে এখন থেকে তোমার পুরো জীবন তার হাতেই থাকবে। আমি সত্যিই তোমাকে নিয়ে খুব চিন্তিত। ওয়েন ওয়েন শান্তভাবে বলে, আমার জন্য চিন্তা করো না। তুমি তো জানো পুরো শহরে একমাত্র মিস্টার হোই সং পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, তাই আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। ওয়েন ওয়েন দৌড়ে নিজের বাড়িতে এসে দেখে পুরো বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। সে কাঁদতে কাঁদতে বলে, এটা তো আমার বাড়ি, আমাকে ভেতরে যেতে দিচ্ছেন না কেন? আমি অন্তত শেষবারের মতো আমার বাবা মাকে দেখতে চাই। কিন্তু একজন কর্মচারী জানায়,
এই বাড়ি এখন নিলামে চলে গেছে। ঠিক তখনই তার বস সেখানে এসে বলে, ওহ, তাহলে তুমিও জিয়াং পরিবারের মেয়ে। ওয়েন ওয়েন বুঝতে পারে লোকটি সং গ্রুপের লোক, কারণ এর আগেও সে তাকে নিজের বাবার সঙ্গে কথা বলতে শুনেছিল। তখন তার বাবা বলেছিলেন, আমি কোনো অবৈধ কাজ করব না। ওয়েন ওয়েন রাগে জিজ্ঞেস করে, বলুন আমার বাবা মায়ের সঙ্গে তোমরা কি করেছো? কিন্তু লোকটির সহকারী তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। সং হেসে বলে, এখন তুমি আমার সামনে কিছুই নাও, একে নাইট ক্লাবে পাঠিয়ে দাও। সেই দিনই ওয়েন ওয়েন মনে মনে সিদ্ধান্ত নেয়, আমি সং এর ওপর প্রতিশোধ নেব। এবার সে আর রক্ষা পাবে না। পরের দৃশ্যে ওয়েন ওয়েন মিস্টার হোয়ের অফিসের দরজায় নক করে। তিয়ান বলে, একটু অপেক্ষা করুন, মিস্টার হো এখন ব্যস্ত। তাই সে বাইরে অপেক্ষা করতে থাকে। এদিকে একের পর এক লোক মিস্টার হোয়ের অফিসে ঢুকছে, কিন্তু ওয়েন ওয়েন অনেকক্ষণ অপেক্ষা করানো হয়। ক্লান্ত হয়ে সে নিচে বসে পড়ে। এদিকে মিস্টার হো লাইটার দিয়ে একটি সংকেত দেন। তখন তিয়ান বলে, ভাই তুমি তো বলো ওয়েন ওয়েনকে ঘৃণা করো, কিন্তু আবার তাকেই ডিজাইন ডিপার্টমেন্টের ডিরেক্টর বানিয়ে দিলে, তার ওপর এতক্ষণ বাইরে অপেক্ষাও করালে। কলেজে সে তোমাকে যতই অপমান করে থাকুক না কেন, এতটা কি ঠিক হচ্ছে? মিস্টার হো উত্তর দেয়, পুরনো কথা আর তুলনা। অনেকক্ষণ অপেক্ষা করার পর ওয়েন ওয়েন আবার অফিসে আসে। তিয়ান দরজা খুলে দেয়। সে ভেতরে তাকিয়ে জিজ্ঞেস করে, মিস্টার হো কোথায়? তিয়ান বলে, তিনি তো নিচের মিটিংয়ে চলে গেছেন। আমি কি তোমাকে বলিনি? ওয়েন ওয়েন বলে, না বলেননি। তিয়ান উত্তর দেয়, সম্ভবত তিনি ভিআইপি পদ দিয়ে গেছেন। তুমি তাড়াতাড়ি যাও, কারণ আর আধ ঘন্টার মধ্যেই মিটিং শুরু হয়ে যাবে। ওয়েন ওয়েন কিছুটা বিরক্ত হলো, দ্রুত মিটিং রুমে পৌঁছে বলে, সরি, আমায় একটু দেরি করে ফেলেছি। সেখানে একজন জিজ্ঞেস করে, মিস্টার হো উনি কে? মিস্টার হো শান্তভাবে বলেন, আজ থেকে উনিই আমাদের ডিজাইন ডিপার্টমেন্টের নতুন ডিরেক্টর। এই কথা শুনে আগের ডিরেক্টর খুব রেগে যায়। সে ওয়েন ওয়েনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, হঠাৎ করে নতুন ডিরেক্টর নিয়োগ দেওয়ার কারণ কি? মিস্টার হো শান্তভাবে বলে, এখন কি আমাকে সব কিছুর ব্যাখ্যা দিতে হবে? সে সঙ্গে সঙ্গে চুপ করে যায় এবং বলে, স্যার আমার ভুল হয়েছে। এরপর সে জানায়, বিখ্যাত ডিজাইনার লরেন্স দেশে ফিরে এসেছেন। আমাদের আগের সং পরিবার তার সঙ্গে যোগাযোগ করেছে। যদি তারা সত্যিই একসঙ্গে কাজ শুরু করে, তাহলে ভবিষ্যতে আমাদের জন্য বড় সমস্যা হতে পারে। মিটিং শেষ হওয়ার পর সবাই চলে যায়। ইয়ান ইয়ান মিস্টার হোকে বলে, মানুষের সঙ্গে এমন মজা করে আপনার ভালো লাগে? মিস্টার হো উত্তর দেয়, ভুল করলে তার মূল্য তো দিতেই হবে। কলেজের সময়ের কথা ভুলে গেছো? যদি এতটুকু সহ্য করতে না পারো, তাহলে চাকরি ছেড়ে দাও। ইয়ান ইয়ান আত্মবিশ্বাসের সঙ্গে বলে, চিন্তা করবেন না, নিজের ভুল কিভাবে শুধরে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর আমি এত সহজে হার মানার মেয়ে নই। মিস্টার হো হালকা হেসে বলে, ঠিক আছে, দেখা যাবে। ইয়ান ইয়ান মনে মনে ভাবে, হো গ্রুপকে পুরোপুরি নিজের পাশে আনতে হলে সবার আগে আমাকে লরেন্সের সঙ্গে দেখা করতে হবে। সে সঙ্গে সঙ্গে জংকে ফোন করে ডাকে। জং বলে, তুমি জানো না লরেন্স খুব অহংকারী মানুষ। শুনেছি এই শহরে একটা নাইট ক্লাবের মালিকের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক আছে। আজ আমার বসের জন্মদিনের পার্টি, তাই লরেন্স নিশ্চয়ই সেখানে আসবে। ইয়ান ইয়ান বলে, ঠিক আছে, বুঝেছি। জং আবার সতর্ক করে বলে, আর একটা কথা, ওই নাইট ক্লাবে সঙের মেং এর শেয়ার আছে, তাই সাবধানে থাকবে। ইয়ান ইয়ান দৃঢ়ভাবে উত্তর দেয়, চিন্তা করো না, একদিন না একদিন তো শত্রুদের মুখোমুখি হতেই হবে। পরের দৃশ্যে আমরা সেই নাইট ক্লাবে মেংকে তার বন্ধুদের সঙ্গে বসে পানীয় পান করতে দেখি। ঠিক তখনই ইয়ান ইয়ান সেখানে প্রবেশ করে। ক্লাবে উপস্থিত কয়েকজন ছেলে তাকে দেখে বলে, ওয়াও, মেয়েটা কে, কি অসাধারণ সুন্দর। কিন্তু মেং সঙ্গে সঙ্গেই তাকে চিনে ফেলে। সে বলে, এ তো ইয়ান ইয়ান। এদিকে লরেন্স এক কোণে বসে পানীয় খাচ্ছিল। একজন ওয়েটার্স পানীয় দিতে গেলে সে মেয়েটির হাত ধরে ফেলে। সেই সময় ওয়েন ওয়েন এগিয়ে গিয়ে বলে, হ্যালো মিস্টার লরেন্স, আমি হো গ্রুপের ডিজাইন ডিরেক্টর, আপনার সঙ্গে একটি সহযোগিতার বিষয়ে কথা বলতে চাই। ঠিক তখনই মেং এগিয়ে এসে ব্যঙ্গ করে বলে, তুমি এখনও বেঁচে আছো? আমি তো ভেবেছিলাম কোনো নাইট ক্লাবেই তোমার জীবন শেষ হয়ে গেছে। এরপর সে লরেন্সকে উদ্দেশ্য করে বলে, লরেন্স, ওর কথায় একদম বিশ্বাস করবেন না। ফেং বলল, ও এখন আর আগের অবস্থায় নেই, ইতিমধ্যেই দেউলিয়া হয়ে গেছে। শুধু তাই নয়, ঋণেও ডুবে আছে। শুনেছি নিজের শরীর বিক্রি করি নাকি জীবন চালায়। ওয়েন ওয়েন রাগে বলল, কারোর সম্পর্কে মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করো, না হলে আমি তোমার বিরুদ্ধে মামলা করতে পারি। আগের মাঠটা কি ভুলে গেছো? ফেং বলল, আমি কাউকে ভয় পাই না। ওয়েন ওয়েন ঠান্ডা গলায় বলল, তাই নাকি? তাহলে মিস্টার হো এর সামনে পান ভিক্ষা চাইছিলে কেন? রাগে ফেং তাকে ধাক্কা দিয়ে বলল, বেশি বাড়াবাড়ি করো না, মিস্টার হো তোমাকে ভীষণ ঘৃণা করে। ওয়েন ওয়েন বলল, এটা আমার আর মিস্টার হো এর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন আমি আর তার গ্রুপের ডিরেক্টর, তাই আমার সঙ্গে ঝামেলায় জড়িও না।
ম্যাং হেসে বলল, মিথ্যে কথা, কোনো ডিরেক্টর না, একে বাইরে বের করে দাও। ঠিক সেই সময় মিস্টার হো তিয়ানকে সঙ্গে নিয়ে ক্লাবে ঢুকলেন। সং এগিয়ে এসে বলল, কি ব্যাপার, ভাবতেই পারিনি মিস্টার হো এমন জায়গায় বিনোদনের জন্য আসেন। আজ বিশেষ কোনো কারণ আছে নাকি? মিস্টার হো শান্তভাবে বললেন, এই প্রশ্নটা তো আমিও তোমাকে করতে চাই, তুমি এখানে কি করছো? এত কালো কাজ করার পরও মদ খাওয়ার সময় পেয়ে গেলে? সং হেসে বলল, আমি ইতিমধ্যেই লরেন্সের সঙ্গে সহযোগিতার চুক্তি করে ফেলেছি। মিস্টার হো বললেন, অর্ধেক স্যাম্পেন খেয়ে রেখে দেওয়া কিন্তু ভালো অভ্যাস নয়। এরপর তিয়ান দরজা খুলতেই তিনি ভেতরে প্রবেশ করেন। ম্যাং এর দেহরক্ষীরা এসে ওয়েনকে ধরে ফেলে। ম্যাং আদেশ দিল, ওর কাপড় খুলে ফেলো। লরেন্স বলল, এত দূর যাওয়ার কি দরকার? ম্যাং রাগে বলল, চুপ করে বসে থাকো, এটা আমার আর ওর ব্যক্তিগত ব্যাপার। আর তুমি কি আমাদের কোম্পানির স্পন্সর হতে চাও না? এই কথা শুনে লরেন্স আর কিছু না বলে চুপচাপ বসে রইল। ব্যঙ্গ করে বলল, মনে হচ্ছে মিস্টার হো এর নতুন ভালোবাসা আজ খুব কষ্ট পেতে চলেছে। মিস্টার হো তখন প্রচণ্ড রেগেছিলেন। ওয়েনেন সতর্ক করে বলল, সাবধান, কেউ যদি আমাকে ছুঁয়েও দেখে আমি পুলিশ ডাকবো। কিন্তু ম্যাং নিজেই তার জামা কাপড় ছিঁড়ে ফেলতে এগিয়ে এলো। ওয়েন নিজেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ধস্তাধস্তির মধ্যে পড়ে যেতে যাচ্ছিল। ঠিক তখনই মিস্টার হো এসে তাকে ধরে ফেললেন। মিস্টার হোকে দেখেই সবাই ভয় পেয়ে গেল। পরবর্তী স্টোরি নেক্সট পার্টে জানাবো।